গাজায় শিশুর কান্না শোনার পর বাংলাদেশ উত্তাল হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, মিছিল, দোয়া। কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলো কি শুধু মুখেই ফিলিস্তিনের পাশে? ফিলিস্তিনে গণহত্যা এখন আর শুধু খবরের শিরোনাম না, এটা চোখের সামনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তবতা। বোমার শব্দ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা শিশুদের মরদেহ, শত শত মায়ের কোল খালি হয়ে যাওয়ার কান্না, এসব ছবি কোটি কোটি বাংলাদেশের হৃদয়ে নাড়া দেয়। মানুষ রাস্তায় নামে, ব্যানার নিয়ে মিছিল করে, সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের পতাকা প্রোফাইল পিকচারে তোলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আবেগ কি কেবল ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া, নাকি এর পেছনে কোনো দায়বদ্ধ অবস্থান আছে? আমরা প্রতিবাদ করি কারণ আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা সহানুভূতিশীল। কিন্তু যদি এই সহানুভূতির পরিণতি না হয় কোনো সংগঠিত চাপ কিংবা কূটনৈতিক প্রয়াস বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তাহলে সেটা কি আসলেই দায়বদ্ধতা, নাকি একটা আবেগী রিচুয়াল? দেশের আলেম সমাজ ফিলিস্তিনের জন্য দোয়া করেন, ছাত্র জনতা মিছিল করে, কিন্তু দেশের বড় দলগুলো, সরকার বা বিরোধী, কেউই গঠনমূলক আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দেয় না। অথচ দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, এমনকি ল্যাটিন আমেরিকার কিছু দেশও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রীয় পদক্ষেপ নিচ্ছে। তাদের রাষ্ট্রদূতকে তলব করছে, কূটনৈতিকভাবে বয়কট ঘোষণা করছে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নেতানিয়াহুর বিচারের চেষ্টা করছে। বাংলাদেশ সেখানে শুধু বিবৃতি দিয়ে থেমে যায়। তাহলে কি আমাদের দায়িত্ব কেবল হ্যাশট্যাগ আর পোস্টে সীমাবদ্ধ? এই প্রশ্নটা তোলা এখন সময়ের দাবি, কারণ আবেগ আসলেই শক্তি। কিন্তু যদি সেটা দায়বদ্ধতায় রূপ না নেয়, তাহলে সেটা কেবল শোকের প্রদর্শনী হয়ে দাঁড়ায়। এই অবস্থান শুধু রাষ্ট্রের নয়, বরং আমাদের রাজনৈতিক দলগুলোর যেন ঠিক একই অবস্থা। গত ১৬ বছরে শাসক দল হিসাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল আওয়ামী লীগের কাছে। তারা ফিলিস্তিনে হামলার সময় নিয়মিত নিন্দা জানাতো, রাষ্ট্রীয় বিবৃতিও দিত, ছাত্রলীগও শোডাউন দিত ঢাকার রাজপথে। কিন্তু তারপরে কি? বাস্তবে দেখা যায় ১-২ সপ্তাহ পর সবকিছুই থেমে যেত। কোনো কার্যকর কূটনৈতিক চাপ নেই, না আছে ওআইসিতে কোনো র্যাডিক্যাল প্রস্তাব, না দল হিসাবে ইসরায়েলি পণ্য বয়কটের কোনো প্রয়োগমুখী ঘোষণা। বরং তারা বাংলাদেশের নাগরিকদের উপর নজরদারির জন্য ইসরায়েলের কাছ থেকে সাহায্য নিত, যা একটি সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক বার্তা পাঠায়। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেখানে শুধু বিবৃতি আর বিশ্বাসঘাতকতা। বিএনপি সবসময় মুসলিম বিশ্বের ঐক্যের কথা বলে, ফিলিস্তিন ইস্যুতে তারা সোচ্চার। তবে কেবল প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ, একটা প্রেস কনফারেন্স, একটা মানববন্ধন, ব্যাস, এরপর আবার নির্বাচন করা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধি হিসেবে দাঁড় করানোর কোনো কার্যকর পদক্ষেপ নেই। আবেগ দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকশনে শুনশান বিএনপি। জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক দল হিসেবে সবসময় ফিলিস্তিন ইস্যুতে সরব। ব্যানার, পোস্টার, কান্না বিজড়িত কণ্ঠে বক্তৃতা এবং সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল বিরোধী পোস্টের বন্যা। কিন্তু বাস্তবে তারা রাষ্ট্রীয় বা কূটনৈতিক কোনো চাপে বিচক্ষণ ভূমিকা রাখতে পারে। এমনকি আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে মিলে ফিলিস্তিন ইস্যুতে লবিং বা ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে সম্মিলিত আলোচনা করে ফিলিস্তিন ইস্যুতে কোনো দূরদর্শী পদক্ষেপ নিতে তাদের দেখা যায়নি। আবেগ আছে, কিন্তু পরিকল্পিত, কৌশলী কোনো প্রয়াস নেই। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ কি সক্রিয়, না পর্যবেক্ষক? ওআইসি, অর্থাৎ মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় কূটনৈতিক প্ল্যাটফর্ম, এই মঞ্চে ফিলিস্তিন প্রশ্নে অনেক দেশ সরবভাবে কাজ করেছে। তুরস্ক বারবার প্রস্তাব এনেছে, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক ফোরামে মামলা করেছে, এমনকি মুসলিম দেশ না হয়েও দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে গিয়ে গণহত্যার অভিযোগ এনেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কোথায় ছিল এইসব সিদ্ধান্তে? বাংলাদেশ ওআইসিতে শুধু বিবৃতি সমর্থন করে, কিন্তু নেতৃত্বে নেই, প্রস্তাবকও নয়। আমরা প্রতিবাদ করি, কিন্তু পরিবর্তন ঘটানোর মতো কোনো সক্রিয়তায় নেই। এই কি আমাদের ভাতৃপ্রতিম দায়িত্ববোধ? কূটনৈতিক চাপ কি শুধু বক্তৃতায়? বিশ্বের অনেক দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে, যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করে। বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো সময় ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডাকার মতো দৃশ্যত সাহস দেখায়নি।
কারণ আমাদের দেশের ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবু প্রশ্ন থাকে, ফিলিস্তিন নিয়ে আমরা কি জাতিসংঘে জোরালো অবস্থান নিয়েছি? আমরা কি আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের পক্ষে কোনো প্রস্তাব উত্থাপন করেছি? আমরা কি ইসরায়েলের পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেছি? উত্তর হলো না। দক্ষিণ আফ্রিকা বা স্পেন তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়, তবু তারা ফিলিস্তিন ইস্যুকে মানবিক দায় হিসেবে দেখছে। বাংলাদেশের তো ধর্মীয়, ঐতিহাসিক এবং নৈতিক তিনটেই আছে, তবু কেন আমরা নীরব? কারণ কি আমাদের অর্থনৈতিক নির্ভরতা, নাকি কূটনৈতিকভাবে দুই নৌকায় পা রাখার প্রবণতা? তবে আন্তর্জাতিক রাজনীতিতে স্পষ্ট অবস্থান নেওয়ার অনিচ্ছা। আরও মজার বিষয় হলো, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাণিজ্য সংযোগ গড়ে তোলার গুঞ্জন প্রায় সময় উঠে আসে। এমনকি কিছু বেসরকারি নিরাপত্তা কোম্পানি ইসরায়েলের তৈরি সাইবার টেকনোলজি বা নজরদারি সফটওয়্যার ব্যবহার করছে বলেও তথ্য পাওয়া গেছে। তাহলে কি দাঁড়ায় এই যে একদিকে মঞ্চে দাঁড়িয়ে ইহুদি বিরোধী বক্তৃতা, অন্যদিকে পর্দার আড়ালে ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে কোলাকুলি। এই দ্বিচারিতা প্রশ্ন তো তোলে বই কি। আপনি যখন জনতার সামনে হাত ডাক দেন ফিলিস্তিন নিয়ে, তখন ভিতরে ভিতরে কেন ব্যবসা করেন ইসরায়েলের সঙ্গে? একই ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়? কিছুদিন আগে আমাদের দেশের কয়েকজন খ্যাতিমান আলেম সফর করছিলেন ফিলিস্তিনের পশ্চিম তীরে। সেখানে দাঁড়িয়ে তারা এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন যেখানে বলা হচ্ছিল ফিলিস্তিনিরা নিরাপদ, ইসরায়েলি বাহিনীও নাকি করছে সম্মানজনক আচরণ। কিন্তু হৃদয় বিদারক সত্যটা কি? ঠিক সেই সময় গাজার আকাশে জ্বলছিল আগুনের বৃষ্টি। মায়ের বুক থেকে ছিটকে যাচ্ছিল সন্তান, ধ্বংস হচ্ছিল ঘরবাড়ি, রক্তাক্ত পথ ধরে এসে যাচ্ছিল অসহায় মানুষ। আর আমরা তখন এমন এক বার্তা ছড়িয়ে দিচ্ছি যা একদিক থেকে জুলুমের পক্ষে দাঁড়িয়ে যায়। অত্যাচারীর কাঁধে যেন এক নীরব সান্ত্বনার হাত রাখি আমরা নিজেরাও। এ দায় কি আমাদের নয়? এমনকি ফিলিস্তিনিরা যখন না খেয়ে মারা যাচ্ছে, তখনও কি আমরা বিভক্ত থাকব? এই প্রশ্নটা উঠেছে আমাদের নিজেদের ভিতরেই। কারণ শুধু রাজনৈতিক দল কিংবা রাষ্ট্র নয়, ফিলিস্তিন ইস্যুতে আমাদের আলেম সমাজেও রয়েছে বিভক্তি। 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজা নামে একটি বিশাল কর্মসূচি হয় ঢাকায়। জামায়াতে ইসলামী, কওমি আলেম সমাজ ও সুন্নিদের একাংশ সবাই একসাথে রাস্তায় নামে। ব্যানার ভিন্ন কিন্তু বার্তা এক, গাজা তুমি একা নও। কিন্তু এরপরেই শুরু হয় বিভাজনের গল্প। 26 এপ্রিল সুন্নিদের আরেকটি বড় অংশ মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। তারা নিজেরা বলে এটা রাজনৈতিক নয়, ইসলামের পক্ষে অবস্থান। আলাদা কর্মসূচি তারা দিতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রশ্নটা হলো, ফিলিস্তিনে যখন শিশুরা না খেয়ে মরছে, মা বোনেরা বোমায় ছিন্ন ভিন্ন হচ্ছে, তখনও কি আমরা কে আগে কে পরে এই হিসাবেই ব্যস্ত থাকব? ফিলিস্তিনের রক্তে রাঙানো মাটিতে আজ আমাদের একতার সুর দরকার। সেখানে বিভক্ত ব্যানারে নিজেকে জাহির করাটা কতটা দায়বদ্ধতা আর কতটা দখলদারি। আলেম সমাজ যদি এক হয়ে দাঁড়াতো, যদি একই মঞ্চে একত্রে কাঁদত, তবে হয়তো আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের এই ঐক্যপূর্ণ বার্তা আরও জোরালো হতো। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আবেগ দেখিয়েছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন হলো, এই আবেগকে কি কার্যকর ভূমিকায় রূপ দেওয়া সম্ভব নয়? বিশ্ব রাজনীতিতে কিছু দেশ মধ্যম শক্তি হিসেবে আবির্ভূত হয়, যারা যুদ্ধ করে না কিন্তু সংকটকালে আলোচনার টেবিল গরম রাখে, মানবিক নেতৃত্ব দেয়। বাংলাদেশ কি সেই ভূমিকায় এগিয়ে আসতে পারে না? মানবিক করিডোর প্রস্তাব। হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের সরাসরি কোনো বর্ডার নেই, তাই করিডোর বলতে আমরা বোঝাতে পারি বাংলাদেশের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মানবিক চ্যানেল চালুর প্রস্তাব, যেখানে ফিলিস্তিনে ওষুধ, খাদ্য ও জরুরি সামগ্রী পাঠানো যাবে জর্ডান, মিশর বা তৃতীয় কোনো নিরপেক্ষ রাষ্ট্রের মাধ্যমে। তুরস্ক বা দক্ষিণ আফ্রিকার মতো দেশে এরকম প্রস্তাব উঠেছে। বাংলাদেশও চাইলে ওআইসিতে এমন একটি নৈতিক নেতৃত্ব গ্রহণ করতে পারত। ইউনিফর্ম অ্যাকশন প্ল্যান ওআইসিতে তোলা। ওআইসিতে আজও এক এক দেশ এক এক পথে হাঁটে। বাংলাদেশ একটি একীভূত রূপরেখা, ইউনিফর্মড অ্যাকশন প্ল্যান পেশ করতে পারত, যার মধ্যে থাকত সামগ্রিক যুদ্ধবিরতি দাবি, ইসরায়েলি পণ্যের উপর সম্মিলিত নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ তোলা এবং জোটবদ্ধ লবিং।
এর মতো বিচক্ষণ পদক্ষেপগুলো। এগুলো মুখে বলা যত সহজ, কাজে রূপ দিতে দরকার সাহস ও যোগ্য নেতৃত্ব। এই জায়গায় বাংলাদেশ নিজের অবস্থান ও আত্মপরিচয় তুলে ধরতে পারত। দেশের এনজিওগুলোকে ব্যাকআপ দেওয়া। বাংলাদেশের বহু এনজিও এর আন্তর্জাতিক সংযোগ আছে। রাষ্ট্র চাইলে তাদের সরকারি অনুমোদন ও কূটনৈতিক সাহায্য দিয়ে মানবিক ত্রাণ পাঠানোর কার্যক্রম শুরু করতে পারত। সরকারি পদক্ষেপ না থাকলে আন্তর্জাতিক সহযোগিতাও জোগাড় করা কঠিন। সুতরাং রাষ্ট্র যদি চায় তাহলে এনজিওগুলো অনেক কিছু করতে পারে। ছাত্র আন্দোলন ও বুদ্ধিজীবী মহলের সংগঠিত প্রচারণা। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশে এমন বিচ্ছিন্ন সাড়া দেখা গেছে বটে, কিন্তু সেটা প্রাতিষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ ছিল না। রাষ্ট্র চাইলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ, শিক্ষক ফোরাম, এমনকি সুশীল সমাজকে নিয়ে একটি সম্মিলিত প্রচারণা তৈরি করতে পারত। এর মাধ্যমে বিশ্বের গণতান্ত্রিক সমাজে বাংলাদেশও এক নৈতিক অবস্থান তৈরি করতে পারত। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে কথা বলছে, সমাবেশ করছে, বিবৃতি দিয়েছে, কিন্তু বিশ্বের দরবারে বাংলাদেশ একটি মানবিক ও কৌশলী নেতৃত্ব দিতে পারত। কারণ বর্ডার না থাকলেও দায়বদ্ধতা থাকে। আর নেতৃত্ব মানে শুধু সামরিক শক্তি নয়, নেতৃত্ব মানে সাহসী কণ্ঠ, স্পষ্ট বার্তা এবং মানবতার পক্ষে দাঁড়ানো। এই বার্তাটাই আমাদের সময়ের দাবি। একটা দেশ পৃথিবীর মানচিত্রে যত ছোট হোক না কেন, যদি তার বিবেক জাগ্রত হয়, তবে তার কণ্ঠ গোটা বিশ্বের হৃদয় কাঁপতে বাধ্য।